এই মুহূর্তে আমাদের নিখাত দেশপ্রেমের পরিচয় দিতে হবে। নিখাত এভাবে হয় যে প্রশ্ন করা যাবে না। পাহেলগামে এতগুলো নিরীহ মানুষ মারা গেছে, প্রশাসনের ফাঁক, তার খামতি, এগুলো নিয়ে প্রশ্ন করা যাবে না। কেন এত অবাধে জঙ্গি ঢুকে পড়তে পারলো এবং তারপর তারা বেরিয়েও যেতে পারলো, সেটা নিয়েও প্রশ্ন করা যাবে না। ফলে এগুলো দেশপ্রেমের উল্টো মুখের বিষয় বলে বিবেচিত হবে, এভাবেই ভাবানো হচ্ছে। আর ঠিক এখানেই আমরা বারবার করে বুঝতে চাইব যে প্রশ্ন করা মানা হলে সেই গণতন্ত্রটা কি ধরনের গণতন্ত্র, কেমন গণতন্ত্র। সেই রকম একটা গণতন্ত্র যেখানে প্রশ্ন করা মানা, নানা রকম পরিসংখ্যান, তথ্য, নানা রকম বিষয় সামনে আসছে, যার থেকে বোঝা যাচ্ছে যে নিরাপত্তায় খামতি ছিল, যাদের উপরে আমরা দায়িত্ব তুলে দিয়েছি, আমাদের দেশের প্রশাসনের দায়িত্ব যাদের উপরে তুলে দিয়েছি, তারা সে দায়িত্ব পালন করতে পারেনি, পালন করতে ব্যর্থ হয়েছে। শুধু একবার নয়, বারবার তারা ব্যর্থ হয়েছে। এর আগেও হয়েছে, এর আগেও বড় বড় জঙ্গি হানা হয়েছে এবং আমরা পরিসংখ্যান তথ্য ঘেটে দেখছিলাম যে অধিকাংশ ক্ষেত্রেই সরকারের দায়িত্বে বিজেপি ছিল। আমাদের প্রশ্ন, বিজেপি সরকারে থাকাকালীন অবস্থায় বারবার এই ধরনের হামলার ঘটনা কেন ঘটে? এই প্রশ্ন করা এখন মানা, প্রশ্ন করা যাবে না। বিভিন্ন জায়গাতে যেভাবে প্রশ্নগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, প্রশ্ন করা মানা বলে একটা অলিখিত নির্দেশ জারি করা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমাদের প্রশ্ন চেপে রাখাটাই বিধেয় বলে মনে হচ্ছে। প্রশ্ন করলেই তাকে দেশদ্রোহী কিংবা নানা রকমভাবে তার উপরে বাধা নিষেধ আরোপ করা হচ্ছে। যেমন আমাদের কাছে খবর আছে, গতকালই একটি ইউটিউব চ্যানেল 4 PM তাকে বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সেই ইউটিউব চ্যানেলেও প্রশ্ন তোলা হয়েছিল। শুধুমাত্র সেই সমস্ত চ্যানেল থাকবে যারা প্রশ্ন করবে না, ক্ষমতাকে প্রশ্ন করবে না, প্রশাসনকে প্রশ্ন করবে না, যারা দায়িত্ব নিয়েছিলেন মানুষের নিরাপত্তার, সেই দায়িত্ব তারা পালন করতে কেন ব্যর্থ হলেন সেটা নিয়ে যারা প্রশ্ন করবে না, যারা যুদ্ধ জিগির তুলে যাবে, যুদ্ধ হলে কার লাভ কার লোকসান এই প্রশ্ন যারা তুলবে না, তারাই শুধুমাত্র দেশপ্রেমিক, বাকিরা সবাই দেশদ্রোহী। এইভাবেই ভাবানো হচ্ছে। আমি একটার পর একটা পরিসংখ্যান দেব এবং বিভিন্ন জনের বক্তব্যও তুলে আনবো, যাতে বোঝা যাবে যে কিভাবে ঘটনাটা ঘটেছে এবং দেশপ্রেমের যে বয়ান তৈরি করা হচ্ছে, যেভাবে দেশপ্রেমকে দেখাবার চেষ্টা করা হচ্ছে, প্রশ্নহীন দেশপ্রেম, কিভাবে সেই দেশপ্রেমের একটা অবয়ব তৈরি হচ্ছে, আমি বোঝবার চেষ্টা করব। আসুন, আমার কথা ছিল ঠিক এরকম একটা পরিস্থিতিতে আমি কিছু অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তারা এই পরিস্থিতিটাকে কিভাবে দেখছেন আমি একটু জানতে চাইব এবং পর্যায়ক্রমে আমি বিভিন্ন জনের বক্তব্য দেখাবো আমার আলোচনার সূত্রটাকে বা প্রসঙ্গটাকে ধরিয়ে দেওয়ার জন্য। এই মুহূর্তে আমার সঙ্গে সংযুক্ত হয়েছেন, তাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই। যারা যারা সংযুক্ত হয়েছেন তাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন, আমি পিসিআরকে বলছি তাদের দেখাবার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার। মিরাতুন্দি বারবার এই বিষয়টা সম্পর্কে বলেছেন। আমি প্রত্যাশা করছি আর কিছু সময়ের মধ্যে আমাদের সাথে সংযুক্ত হবেন আরও কিছুজন। আমি মিরাতুন্দির কাছে আসবো। মিরাতুন্দি, আমি বারবার করে দেখছি, যেটা আমি বুঝতে চাইছি যে প্রশ্ন করলেই দেশদ্রোহী এরকম একটা ছাপ মেরে দেওয়া হচ্ছে এবং একের পর এক ঘটনা যেটা ঘটেছে এই বিজেপি আমলে বিভিন্ন সময়, সেটা তো আমরা তথ্যের খাতিরে প্রশ্নগুলো তুলে আনবো, কিন্তু সেই প্রশ্নগুলো তোলাই দেশদ্রোহিতার নামান্তর হয়ে দাঁড়াচ্ছে। মানে গোটা বিষয়টা যেভাবে সামনে আসছে তাতে তো ভয় করছে, আমরা কাজ করব কি করে। মানে সত্যি কথাটা উচ্চারণ করাটা আমাদের কাজ, কিন্তু সত্যি কি এই সময় এটা উচ্চারণ করতে পারবো?
যারা অন্যদের দেশপ্রেমিক হওয়ার নিদান দিচ্ছেন, কিভাবে দেশপ্রেমিক হতে হবে বলছেন, বলে দিচ্ছেন যে প্রশ্ন না তুলতে পারবে না, তোমরা যদি দেশপ্রেমিক হও তাহলে প্রশ্ন তুলতে পারবে না, কোনো কোনো কথা বলতে পারবে না। প্রশ্ন তোলা মানে কি? শুধু প্রশ্ন না তোলার অর্থটা কি? কথা বলতে পারবে না, চুপচাপ একদম। দেখে যাও, নীরব দর্শক। তাহলে এবং আমার মনে হচ্ছে যে বিশেষ লক্ষ্য নিয়ে এই কথাটা বলা হচ্ছে। সে বিশেষ লক্ষ্যটা কি? এরা দেশে যারা বলছেন এ কথা তারাই দেশপ্রেমিক, এবং বাস্তব হলো আমরা যেটা বলছি, আসলে তারা ধর্মপ্রেমের নামে ধর্মের অবমাননা করছে। তারা বুঝতে পারছে না যে আমাদের বোধ বুদ্ধি দিয়ে, আমার অনেক বয়স হয়েছে, আমি সেই বোধ বুদ্ধির পড়াশুনো, অধ্যয়ন, অধ্যাপনা এগুলো থেকে যা শিখেছি, যা বুঝেছি, পারিবারিক শিক্ষা থেকেও যা বুঝেছি, সাধারণ মানুষদের দেখে যারা শিক্ষা থেকে বঞ্চিত, খাদ্য থেকে বঞ্চিত, বিশেষ রোজগার পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত, সেই সব মানুষদের জীবনযাত্রা থেকেও যা বুঝেছি, আমি এদের থেকে বিচ্যুত মানুষ নই, মনে করতে পারি না যে এরকম মানুষ হওয়া যায়। আমার নিজের পরিবার সুখে স্বচ্ছন্দে থাকলে, আমি ব্যক্তিগতভাবে সুখে স্বচ্ছন্দে থাকলে, নির্ভয়ে থাকলে, এটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে, কোটেশনের মধ্যে রাখছি, তাহলে আমার জীবন ঠিকঠাক, এটা মনে করতে পারি না। যত যত ভয়ের চোখ রাঙানি দেখানো হোক না কেন, নির্ভীকভাবে সত্য কথাটাই বলে যাব। এবং মানুষ হয়ে জন্মেছি যখন, তখন কাকে বলে সত্য আর কাকে বলে অসত্য, কাকে বলে ন্যায়, কাকে বলে অন্যায়, সেটা বুঝে নেওয়ার ক্ষমতা অর্জন করাটাকে আমি বলি মনুষ্যত্বের পরিচায়ক। তো সেই ক্ষমতা অর্জন করার চেষ্টা করে এতখানি বয়সে এসে পৌঁছেছি। আজকে শিখতে হবে দেশপ্রেম কাকে বলে। আমরা কি শিখবো যে দেশপ্রেমটা হচ্ছে তাদেরই, তাদেরই দেশপ্রেম আছে, দেশপ্রেমিক বলে তারাই উচ্চারিত বা স্বীকৃত হতে পারে, যারা ধর্মটাকে মানুষের ব্যক্তিগত বিশ্বাস বলে আমরা যে এতকাল ধরে ছোট বয়স থেকে শিখেছি, মা বাবার জীবন আচরণ দেখে শিখেছি, শিক্ষক শিক্ষিকাদের জীবন আচরণ দেখে শিখেছি, প্রবীণ মানুষদের জীবন আচরণ থেকে শিখেছি, বড় বড় মানুষ আমাদের দেশে জন্মেছেন তাদের ত্যাগ আদর্শ দেখে দেখে শিখেছি, আদর্শের কথা পড়ে শিখেছি, বড় বড় মানুষদের লেখা বই পড়ে শিখেছি, তাদের আত্মদানের কথা জেনে শিখেছি। সেই সবগুলোকে এখন সব একটা বাক্সের মধ্যে বন্দি করে রেখে খাটের নিচে ঢুকিয়ে দিতে হবে। এটাই বোধহয় আমাদের এখন বর্তমান যারা শাসক দল ভারতের মাথায় রয়েছেন, তারা বহুদিন থেকে বহু চেষ্টা করে এই ক্ষমতাটি অর্জন করেছে। যতদূর আমি জানি, যারা এখন শাসক দল আমাদের, আমি খুব গর্বিত আমার দেশের জন্য, ধর্মনিরপেক্ষ ভারতের মাথায় বসে সবকিছু ওলট পালট করে দিতে চাইছেন, আমরা যা শিখেছিলাম এতদিন সবগুলোকে উল্টে পাল্টে দিতে চাইছেন, তাদের সম্পর্কেও যা পড়েছি সেগুলো তো আমাদের বলতে হবে, প্রশ্ন করছি না। কিন্তু যদি তথ্য পরিবেশন করি, তথ্য পরিবেশনটা করতে গেলে এই সত্যটাকেও আমাদের মানতে হয় যে তারা যাদের দ্বারা পরিচালিত হয়েছেন তার সেই রকম মানুষ ব্রিটিশ শাসকের আমলে ব্রিটিশ শাসকদের দ্বারাই কারাগারবদ্ধ হয়েছিলেন। তখন সেই কারাগারবদ্ধ হওয়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, জীবন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ব্রিটিশ শাসকদের কাছে কাকুতি মিনতি, মার্জনা করবেন সকলে আমাকে, পা ধরে ক্ষমা চেয়ে নেওয়ার মতন কাণ্ড ঘটিয়েছিলেন। এরকম আমরা চিনেছি, বই পড়েছি, জেনেছি। তাদের আমরা ঘৃণা তো করিনি, তাদের তো আমরা বলিনি যে দেশ থেকে চলে যাওয়ার মতন কাজ তারা করেছেন, বা যে কাজ তারা করেছেন তারা দেশপ্রেমের কোনো নমুনা দেননি, এরকম কথা তো আমরা বলিনি। তাহলে তাদেরই উত্তরসূরি যারা, তাদেরকেই নেতা নেত্রী বলে মেনেছেন যারা, তারা আজকে দেশপ্রেম শেখাচ্ছেন আমাদের। একেবারে শেষ কথা বলি, এই পর্যায়ে শেষ কথা বলি,
দেশপ্রেম মানে আমরা বুঝি দেশের চালক শক্তি হবে ধর্ম, যে ধর্মটা একটা বিশ্বাস মাত্র, যে কোনো ধর্ম একটা বিশ্বাস মাত্র, যুক্তির উপরে দাঁড়িয়ে আছে এমন নাও হতে পারে, কিন্তু একটা বিশ্বাস। একটা আমাদের দেশে আমাকে মানতেই হবে বহু মানুষের ধর্ম বিশ্বাস তাদের অবলম্বন, ব্যক্তি মানুষের অবলম্বন। মানুষের কাছ থেকে সহায়তা না পেয়ে বহু ক্ষেত্রে বহু মানুষ, এদেশে তো অসহায় মানুষের সংখ্যাই বেশি, তারা ঈশ্বর নামক একজনকে আধ্যাত্মিক শক্তির উপরে ভরসা করে। ভরসা করা ছাড়া উপায় নেই। এরা এই যে দেশপ্রেমিক যারা যারা দেশপ্রেম শেখাচ্ছে, বলছে যে প্রশ্ন করবে না সেটাই দেশপ্রেম, তারা তো তাদের খেতে দেয় না, করতে দেয় না, শিক্ষা দেয় না। তাদের এই সব শিক্ষা দেয় যে রাষ্ট্রটাকে ধর্মের এই রাষ্ট্রের পাটা আছে বোধহয়, কার উপরে দাঁড়াতে হবে বা কার কাঁধের উপরে দাঁড়িয়ে থাকতে হবে রাষ্ট্রটাকে, ধর্ম নামক একটা বস্তুর উপর দাঁড়াতে হবে, পা দিতেও হবে তার উপরে, আর কাঁধে হাতটা দিতে হবে তারই কাঁধে। এটা কি বিশ্বাস্য? এই প্রশ্ন। এতক্ষণে আমি এতগুলো কথা বললাম, প্রথম এটা বললাম যে ধর্ম এমন একটা বিষয় বলে আমরা শিখেছি যেটা মানুষের ব্যক্তিগত বিশ্বাস, যেটা তাদের প্রয়োজন, যাদের প্রয়োজন তারা ব্যবহার করবে, যাদের প্রয়োজন নেই তারা ব্যবহার করবে না। আমি তো তাই মনে করি। ধর্ম যদি আমার কাজে লাগে আমি ধর্ম বিশ্বাসকে অবলম্বন করবো, তাতে কারোর কোনো বাধা দেওয়ার কোনো অধিকার নেই। যদি আমার ধর্ম বিশ্বাস মনে হয় যে আমার ধর্ম বিশ্বাস অবলম্বন করা খুব যুক্তিসম্মত বলে মনে হচ্ছে না, যুক্তিহীন, তাহলে আমি ধর্ম বিশ্বাস রাখবো না। এক্ষেত্রে আমার পূর্ণ স্বাধীনতা আছে, পূর্ণ স্বাধীনতা। আমি কি বিশ্বাস করবো আর কি বিশ্বাস করবো না, এটা প্রশ্ন তুলছি না, কিন্তু এটা আমার বক্তব্য রাখছি, অভিমত রাখছি। পূর্ণ স্বাধীনতা আছে, 1 নম্বর। আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী এবং ধর্ম বিশ্বাস পোষণ করার স্বাধীনতায় বিশ্বাসী। 2 নম্বর, এটা এখনো তারা পাল্টাতে পারেননি, চেষ্টা করছেন। এটা এখনো গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশে জনগণকে নিদান দেওয়ার কোনো অধিকার নেতা নেত্রীদের নেই, 1 নম্বর। 2 নম্বর, ধর্মনিরপেক্ষ দেশ এখনো। এই ধর্মনিরপেক্ষ দেশে যে যার ব্যক্তি বিশ্বাস অনুযায়ী ধর্ম পালন করবে, কারোর কোনো নিদান দেওয়ার অধিকার নেই। ধর্মবিশ্বাস, নিজ নিজ ধর্মবিশ্বাস পালন করার স্বাধীনতা প্রতিটি মানুষের আছে। 3 নম্বর, এটা ধর্মনিরপেক্ষ দেশ বলে সংবিধানে স্বীকৃত হয়েছে। আগে পরে কতদিন পরে এসব প্রশ্ন আমি তুলছি না। বক্তব্য যেটা সেটা হচ্ছে এখনো সংবিধান স্বীকৃত আমাদের দেশে, এবং সংবিধানে এই দেশটাকে ধর্মনিরপেক্ষ বলা হচ্ছে। অতএব সেই ক্ষেত্রে সেই ধর্মনিরপেক্ষ দেশের মাথায় ক্ষমতা লাভ করে নেতানেত্রী হয়ে আজকে নিদান দেবে যে দেশটাকে ধর্মের উপরে দাঁড়াতে হবে, নয়তো দেশটা খোঁড়া হয়ে যাবে, এ বিশ্বাস আমার নেই। এ বিশ্বাসে বিশ্বাসী হতে পারছি না। আমার মনে হয় এটা যুক্তিহীনতা। শুধু যুক্তিহীনতা নয়, এর পশ্চাতে রয়েছে সংকীর্ণ স্বার্থসিদ্ধি, নিজেদের দলীয় স্বার্থসিদ্ধি এবং ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়া নামক একটা সংকীর্ণ লক্ষ্য। এর বাইরে আর কিছু নেই। এরা ধর্ম নিয়েও ভাবে না। এরা ধার্মিক মানুষ হলে কখনো বলতে পারতো না যে ধর্মাচরণ বিষয়ে আমরাই যা বলবো তাই সব, এটা বলতে পারতো না। দেশপ্রেমের নিদান দিতে পারতো না। কে তোমাদের কাছে দেশপ্রেমের প্রেম কাকে বলে শিখবে? আমাদের নিজেদের ধ্যান ধারণা বোধ বুদ্ধি নেই। প্রতিটি শিক্ষিত মানুষ শিক্ষা লাভে বঞ্চিত হননি এরকম মানুষ, এবং শিক্ষা লাভে বঞ্চিত এরকম মানুষ দুপক্ষেরই নিজস্ব অধিকার আছে। তারা ধর্ম কিভাবে মানবে কি মানবে না সেটা তারাই ঠিক করবে এক্ষেত্রে। এবং দেশপ্রেম কাকে বলে, ভালোবাসা, দেশকে ভালোবাসা, তারাই ঠিক করবে। মাথার উপরে জনগণের দ্বারা নির্ধারিত হয়ে বা নির্বাচিত হয়ে মাথার উপরে বসে এসব কথা বলার অধিকার আমি বলবো সীমা লঙ্ঘন করা।
একদম এই সীমা লঙ্ঘন করার বিষয়টাই বোধহয় বারবার আসছে। আমি পরিচয় করে দিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন কংগ্রেস বার্তার সম্পাদক অমিতাভ সিনহা। আপনাকেও আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। অমিতাভবাবু, আপনার কাছে আসবো। মীরাতুন্দি পরিষ্কার বললেন যে আমাদের ধর্ম নিরপেক্ষতা, মানে আমি ধর্ম নিরপেক্ষ একটা দেশের নাগরিক হিসেবে গর্ব অনুভব করি, এটাই আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য। মীরাতুন্দি সঙ্গে সঙ্গে এটা বললেন যে কখন ধর্ম নিরপেক্ষতা শব্দটা এসেছে, আসলে আমাদের সংবিধান অনুযায়ী ধর্ম নিরপেক্ষই, কখন শব্দটা ঢোকানো হয়েছে সেটা না। আমি বিভিন্ন যারা সংবিধানের বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলেছি, তারা বলেছে ধর্ম নিরপেক্ষ শব্দটা যদি নাও থাকে তাহলে আমাদের সংবিধানের যা ধারা তাতে ধর্ম নিরপেক্ষতাই এই সংবিধানের অভিমুখ। ঠিক এখানেই অমিতাভবাবু আপনাকে বলছি, কোথাও মনে হচ্ছে না যে যেভাবে নিদান দেওয়া হচ্ছে যে কোনো বিষয়ে প্রশ্ন করা যাবে না, এত বড় একটা ঘটনা ঘটেছে, বারবার আমাদের তো যারা দায়িত্বে রয়েছে প্রশাসনে তাদের কাছেই প্রশ্ন করব, কিন্তু প্রশ্ন করলেই দেশদ্রোহী, প্রশ্ন করলেই বন্ধ করে দেওয়া। আপনি জানেন গতকালও চ্যানেল 4PM বলে একটা ইউটিউব চ্যানেল, তাকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন জন, আমি দেখাবো, বিভিন্ন জন যারা প্রশ্ন করছে তাদের বিরুদ্ধে FIR দায়ের করা হচ্ছে জায়গায় জায়গায়। এইভাবে প্রশ্ন করাটা বন্ধ করে দিয়ে সত্যি কি গণতন্ত্রের অনুশীলন সম্ভব? দেখুন, আজকের ভারতবর্ষ যে জায়গায় চলে গেছে সেটা হচ্ছে খুব অগ্নিগর্ভ একটা জায়গা, খুব বাজে একটা জায়গা। যারা স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন তারা কখনো ভেবেছেন কিনা আমি জানি না যে এরকম একটা ভারতবর্ষ হতে পারে কখন। আমি পড়েছিলাম কোনো একটা জায়গায়, যখন মুসলিমরা আমাদের দেশ ভাগ হচ্ছে এবং কিছুটা ধর্মের ভিত্তিতেই ভাগ হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং এই ধর্মের ভিত্তিতেই এই বিজাতি তত্ত্বটাই প্রথম যারা যে দুজন বলেছিলেন, একটা হচ্ছে RSS গোলগাঁওকাররা, আরেকটা হচ্ছে জিন্না। এরা দুজনেই এই বিজাতি তত্ত্বটাকে সামনে রেখেছিলেন এবং পরবর্তীকালে আমরা চেষ্টা করেও আটকাতে পারিনি। মহাত্মা গান্ধী পারেননি, জওয়াহরলাল নেহরু প্রচন্ড পারেননি, মেনে নিতে বাধ্য হয়েছিলেন। তার কারণ এটাই ছিল ভবিতব্য, এছাড়া আর কোনো উপায় ছিল না স্বাধীন দেশকে স্বাধীন করতে গেলে। একটা ঘটনা বলি, মুসলমানরা বাক্স প্যাটরা গুটিয়ে দেশে পাকিস্তানে চলে যাবে, মানে ভারতবর্ষের ভাগ হয়ে যাওয়ার পর যেটা পাকিস্তান হলো সেখানে চলে যাবে। জামা মসজিদের সামনে মৌলানা আবুল কালাম আজাদ বললেন, তোমরা এ কি করছো? তোমরা তোমাদের নিজেদের দেশ ছেড়ে চলে যাচ্ছ, যেখানে তোমাদের পূর্বপুরুষদের কবর আছে, যেখানে তোমরা মাটি দাও, যে দেশের জন্য তুমি লড়াই করেছো, আচ্ছা তোমরা এটা ছেড়ে চলে যাবে? এবং তার সেই বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তারা মাথা থেকে বাক্স প্যান্ডা নামিয়ে ভারতবর্ষে থেকে গেলেন। আমাদের ধর্ম নিরপেক্ষতার একটা সব থেকে বড় শক্তিশালী দিক হলো একটা, যারা ভারতবর্ষে আগে ছিলেন, এখনো আছেন, ভারতবর্ষের হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, পাকিস্তানে আছে অনেকে আছেন লড়াই করেছিলেন, এবং তা সত্ত্বেও যারা ভারতবর্ষের মাটিকে নিজেদের দেশের মাটি বলে স্বীকার করে নিয়েছিলেন, আজকে তাদের উপরে আক্রমণ সব থেকে বেশি হচ্ছে। আজকে মাঝে মাঝে দেখি দেখানো হয় যে এতজন হিন্দু, সেখানে মুসলমান কোথায়? তারা ইতিহাসটাই জানেন না, তারা ইতিহাসটা পড়েননি। মুশকিল ব্যাপার হচ্ছে আমরা তো কথা বলতে পারছি না। মীরাতুন্দার কথা শুনে কথা প্রেক্ষিতে বলি, আমরা তো এটা বলতে পারছি না যারা ব্রিটিশদের পদহেলন করে স্বাধীনতা সংগ্রামের পিঠে বারবার ছুরি মেরেছে, বারবার গুপ্তচরের কাজ করেছে, বারবার তারা মুসলিম লীগের সাথে মন্ত্রিসভা গঠন করে ক্যালকাটা কিলিং এ মদত দিয়েছে, আজকে তাদেরকে দেশ ছাড়া করা হলো না কেন? আমরা কি একবারও বলেছি? আমরা সবাইকে বুকে টেনে নিয়ে বলেছি এই ভারতবর্ষ আমাদের মা, তা সেখানে আমরা সবাই একসাথে থাকবো। আজকে সেই জায়গাটাকে, সেই কুঠারাঘাতটাকে আঘাত করা হচ্ছে। কত বছর পরে স্বাধীনতা? প্রায় 75 বছর পরে, 75-76 বছরে আজকে এই অবস্থা হচ্ছে। আমি অবাক হয়ে দেখলাম যে এই ঘটনাটা ঘটার পরে বিভিন্ন জায়গায় মুসলিমদের মারা হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে। কলেজে এবং হোস্টেলে যেসব মুসলিম ছাত্র সমাজ রয়েছে বা যারা কোনো প্রশ্ন করছে, কোনো ব্যাপারে সন্দেহ প্রকাশ করছে, তাদের উপর আক্রমণ নেমে এসেছে। এমনকি আমি আপনাকে আজকে বলছিলাম সকালে, আমাদের বিধাননগরে একটা সংস্থা আছে যেখানে আমরা সবাই আছি, সেখানে
আমাদের বলা হচ্ছে যে নেহেরু ফ্যামিলি, গান্ধী ফ্যামিলি পাকিস্তানের চর। আমাকে বলা হচ্ছে এবারতে গণপ্রহার দেওয়ার সময় এসেছে, কিন্তু যে চ্যালেঞ্জ ছুড়লাম দেখলাম ল্যাজ গুটিয়ে পালালো। তাদের সেই জোর নেই, তারা সব পয়সা নিয়ে বিভিন্ন জিনিস হোয়াটসঅ্যাপ প্রচার করছে, তারা পয়সা পায় তার জন্যে। হিন্দুত্ববাদীদের থেকে বড় ব্যাপার হচ্ছে তারা পয়সা নিয়ে প্রচার করে, এবং আপনি দেখবেন এর মধ্যে কত ন্যারেটিভ তৈরি করছে তারা, ভাবতে পারা যায় না। মানে যেখানে আপনি অবাক করে দেখবেন সর্বদলীয় মিটিং হচ্ছে, একদম সেটা মনমোহন সিং স্বীকার করছে। বলেছিলেন যখন সর্বদলীয় বৈঠক যখন হচ্ছে তখন তখন প্রধানমন্ত্রী উপস্থিত থাকছেন না, একদম থাকছেন না। এবং যখন মনমোহন সিং সর্বদলীয় মিটিং ডেকেছিলেন বোম্বে হামলার পর, একদম খুব মনে আছে আমাদের, একেবারে বৃষ্টিতে হ্যাঁ। ভিজে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি বলেছিলেন, মুখোমুখি হয়েছিলেন। একদম আমার মনে আছে একদম। সেখানে মোদি তো থাকছেন না, এমনকি অমিত শাহ সাংবাদিক সম্মেলন করছেন না, শুধু মেনে নিচ্ছেন হ্যাঁ নিরাপত্তার গাফিলতি হয়েছে বলেই তো আজকে সবাইকে আপনারা দেখেছি। আজকে ওরা স্বীকার করতে চাইছেন না। আপনারা কোনোদিনও খেয়াল করে দেখেছেন পহেলগাঁও থেকে পাকিস্তানের বর্ডার কত কিলোমিটার, কত 100 কিলোমিটার? আপনি কয়েকশো কিলোমিটার অরক্ষিত, যেখানে একটা মিলিটারি নেই। আজকে মিলিটারির বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে। আমাদের গোয়েন্দারা সর্বক্ষেত্রে ব্যর্থ, সর্বক্ষেত্রে। আপনি দেখবেন বিজেপির আমলে তারা বিভিন্ন প্রযুক্তির সাহায্য পাচ্ছে না, তারা গোয়েন্দাদের জন্য যা যা জিনিস রাখছে, হ্যাঁ পেগাসাস কিনছেন, তারা আড়ি পাচ্ছেন কার? রাহুল গান্ধীর টেলিফোনে, বিরোধী নেতাদের টেলিফোনে। কিন্তু এই পেগাসাসকে কাজে লাগিয়ে কখনো জঙ্গিদেরকে দমন করার কথা ভাবছে না। তারা মনে করেছে, দাদা বলি, তারা মনে করছে এই ধরনের ঘটনা যত ঘটবে তত ভারতবর্ষের মধ্যে মেরুকরণ সম্পূর্ণ হবে। মুসলমান এবং হিন্দুর মধ্যে ভাগাভাগি হলে এখন হিন্দু অনেক বেশি, সেই হিন্দু ভোটটা তাদের টার্গেট, বারবার টার্গেট। মোদী একবারও যখন চারিদিকে বিশ্বগুরু ভুলণ্ঠিত, কেউ তাকে পাত্তা দিচ্ছে না, ট্রাম্প তাকে বাঙালে ডাঙ্গালে থাপ্পড় মারছে। বাংলাদেশের মোহাম্মদ ইউনুস অব্দি বাজারে খবর রয়েছে মোদী কোথায় হারিয়ে গেছে। তখন এরকম একটা ঘটনা কি করে ঘটলো, সেই প্রশ্ন যদি করতে গেলেই আজকে আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দেশদ্রোহী। এই অবস্থাতে বলি যে আমাদের সর্বক্ষেত্রে লড়াই করতে হবে। আমাদের ভয়েস যদি সোজা থাকে এবং শিরদাঁড়া যদি সোজা থাকে, তাহলে গৌরী লঙ্কেশ হয়েছেন, গোবিন্দ পানেসর হয়েছেন, কিন্তু ভারতবর্ষের বুকে তবু একটা প্রতিবাদের শব্দ রয়েছে। আজকে ভীম কোরেগাঁও মামলায় যারা হানিবাবু বলুন, স্টান স্মিথ বলুন, অথবা ধারবারা রাও বলুন, তারা আমাদের যে শিক্ষা দিয়ে গেছেন সে লড়াইটা আমাদের কিন্তু করতে হবে। ওমর খালিদ আজও জেলে। আজকে এই জন্যই বলছি আমাদের কিন্তু দায়িত্ব অনেক বেশি বেড়ে গেছে। মেরুদণ্ড সোজা রেখে, চোখের ওপর চোখ রেখে কথা বলা, এই জায়গাটাই আমি বলতে চাইছি। বারবার আমাদের প্রশ্নটা করতে হবে, প্রশ্ন করাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি রূপম চট্টোপাধ্যায় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়কেও আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। রূপম বাবু, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে গতকালই আমরা খবর পেয়েছি যে একটি ইউটিউব চ্যানেল খুব প্রাসঙ্গিক প্রশ্ন এবং তারা খুব ভালো কাজ করছিল নিজেদের মতো করে, 4 PM তাকে বন্ধ করে দেওয়া হয়েছে। একজন গায়ক সে তার মতো করে প্রশ্ন করেছে, তার বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। বিভিন্ন সাংবাদিক যারা প্রশ্ন করছে তাদের বিরুদ্ধে FIR দায়ের করা হচ্ছে। অর্থাৎ যে কথা অমিতাভ বাবু বলছিলেন যে আসলে দেশদ্রোহী বলে চিহ্নিত করা হচ্ছে তাদের, যারা প্রশ্ন করছে। এই মুহূর্তে যারা প্রশ্ন করবে তারাই দেশদ্রোহী বলে চিহ্নিত হচ্ছে। আসলে যারা দেশদ্রোহী এই দেশটাকে লুটেপুটে খাচ্ছে এবং দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে এই মুহূর্তে, তারা সবাইকে দেশদ্রোহী মনে করে। কারণ তারা নিজেরা দেশদ্রোহী, দেশের প্রতি, মানুষের প্রতি, জনগণের, সমাজের প্রতি তাদের প্রতি দায়বদ্ধতা যে নেই তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে কাশ্মীরের শুধু পহেলগাঁও নয়, যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলো গুলমার্গ থেকে শুরু করে সমস্ত ইম্পর্টেন্ট জায়গা, এবং গত 1 বছরেরও বেশি সময় ধরে যেখানে সব থেকে বেশি পর্যটক যাতায়াত করেছে সেখানে নিরাপত্তা সবচাইতে কম। নিরাপত্তা কার আছে? অমিত শাহ যখন যাচ্ছেন তখন তার সামনে এবং পেছনে 100টি কনভয় থাকছে। 100টা কনভয় থাকছে যখন স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন,
আর একজন একদম। শুধু পর্যটক তাই না, যাচ্ছেন, আমি এই একটা ছোট্ট পর্যটক রূপবাবু, এখানে আমি একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি যে যেখানেই ঘটনাটা ঘটেছে না, তার কাছাকাছি একটা জায়গায় ওই নিশিকান্ত দুবে বিজেপির সাংসদ, তিনি মাত্র কয়েকদিন আগে তার ম্যারেজ অ্যানিভার্সারির অনুষ্ঠান করেছে বিশাল হোটেল ভাড়া করে, এবং শোনা যায় কোটি কোটি টাকা ব্যয়, সরকারি টাকা ব্যয়, নিরাপত্তার নিশ্চিত ব্যবস্থা করা হয়েছিল। মানে এই হচ্ছে অবস্থা যে ওনাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা হবে কিন্তু সাধারণ মানুষের জন্য নিরাপত্তার ব্যবস্থা থাকবে না। কারণ হচ্ছে এই নিশিকান্ত দুবে হচ্ছে একেবারেই দেশদ্রোহী, এবং ভারতবর্ষকে যে বিভিন্নভাবে লুটপাট যারা করছে তাদের সবচাইতে কাছের লোক হচ্ছে নিশিকান্ত দুবে। এবং পার্লামেন্টে সে সবসময় যখন কথাবার্তা বলে এবং বাইরেও যখন কথা বলে, তখন অধিকাংশ সময় সে কথা বলে লুটেরাদের পক্ষে এবং ধর্মীয় বিভাজনের পক্ষে। এবং এখানকার যে মানুষ, সাধারণ মানুষ, যাদের কাছে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এইগুলো যাদের বিষয়, যাদেরকে জাতপাতের অঙ্কে ঢুকিয়ে দেয়া যায়, তার জন্য যারা যারা ভারতবর্ষ সব থেকে সক্রিয়, ওই মালব্য থেকে শুরু করে নিশিকান্ত দুবে, তারা একসাথে আছে। এবং এরাই হচ্ছে ভারতবর্ষের 1 নম্বর দেশদ্রোহী। যে তালিকা তৈরি করতে হয়, প্রথম 10 জনের যদি একটি তালিকা হয়, তার মধ্যে নিশিকান্ত দুবে একজন, যারা দেশদ্রোহী এবং প্রতিটা মুহূর্তে এই দেশের চরম ক্ষতি করে যাচ্ছে। ফলে তার যখন কোনো পারিবারিক অনুষ্ঠান হবে, সেই অনুষ্ঠানে প্রচুর পুলিশ থাকবে, প্রচুর প্রোটেকশন থাকবে, কারণ এই লুটেরারা যাতে সাধারণ জনগণের থেকে সুরক্ষিত থাকতে পারে, কোনোভাবে যেন জনগণের কোনো অংশ তাদের কোনো ক্ষতি করতে না পারে। এবার পর্যটক, যে পর্যটনের উপরে দাঁড়িয়ে কাশ্মীরের অর্থনীতি চলে, যেখানে ওখানকার ড্রাইভার, ওখানকার টোটো চালক, টোটো নেই, অটো চালক, এবং যারা ওই টাট্টু ঘোড়া চালায় থেকে শুরু করে হোটেলের কর্মচারী, হসপিটালের স্টাফ, হসপিটালের ডাক্তার, নার্স, তারা সকলেই মুসলমান। এবং পহেলগাঁও ঘটনার পরে আমরা দেখলাম গোটা বুক আঁকলে যারা এদের রক্ষা করলো, এবং এই 26 জন মারা যাওয়ার পরে যিনি এইটাকে প্রতিরোধ করবার চেষ্টা করেছিলেন, একজন মেষপালক, তিনিও মুসলমান। সবচাইতে আগে যিনি এদের পক্ষে দাঁড়িয়ে প্রাণটা দিয়ে দিলেন, 27তম ব্যক্তি, তিনিও মুসলিম। অথচ প্রচারটা এমন ভাবে হচ্ছে যারা হিন্দু মুসলিম বনাম মুসলিম হচ্ছে, পাকিস্তান বনাম ভারত হচ্ছে, তা তো নয়। এবং পাকিস্তানের মদত থাকতে পারে, পাকিস্তানকে তুমি শিক্ষা দিতে পারে, ইত্যাদি ইত্যাদি, সেটা একটা কূটনৈতিক ব্যাপার, তাতে কিছু বলার নেই, সেটা ভারত রাষ্ট্র এবং পাকিস্তান দুটো রাষ্ট্রের ব্যাপার। কিন্তু যুদ্ধ যদি বাঁধে, যুদ্ধ বাঁধাবার যে উন্মাদনা তৈরি করা হচ্ছে, তাহলে কিন্তু জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবো আমরা। আজকে যারা 105 টাকা দিয়ে পেট্রোল কিনছি আর 180 টাকা লিটার তেল কিনছি, কাল কিন্তু হচ্ছে 150 টাকার উপরে, তাদের জিনিসপত্রের দাম আরো দ্বিগুণ হবে। কারণ আমার আদানি আম্বানির পয়সায় কিন্তু যুদ্ধটা হবে না, যুদ্ধটা হবে কিন্তু আমজনতার পয়সায়। তাই, এবং যখনই আমরা দেখি সেই শৈবাল মিত্রের বিখ্যাত কবিতার লাইন, যখনই জনতা যায় যুদ্ধ, খাদ্য, বস্ত্র, সীমান্তে বেজে ওঠে যুদ্ধের বাদ্য। অর্থাৎ এই যুদ্ধটা মোদির পক্ষে খুব এসেন্সিয়াল। মোদি যায় একটা এরকম একটা যুদ্ধ চাইছে, অমিত শাহ একটা যুদ্ধ চাইছে, যাতে ভারতবর্ষের যে সামগ্রিক সংকটগুলো, শিক্ষার সংকট, কর্মসংস্থানের সংকট, স্বাস্থ্যের সংকট, পরিবহনের সংকট এবং সামাজিক নিরাপত্তা, এইগুলো যেন দিকে মানুষের নজর না যায়। আজকে এই মুহূর্তে উত্তরপ্রদেশ গত 2 বছর ধরে আমরা দেখছি ধর্ষণে 1 নম্বরে পৌঁছে গেছে। একটা হাতরস, যে হাতরস নিয়ে এত কিছু হইচই হয়েছে, তারপর 7-7টা ধর্ষণের ঘটনা ঘটেছে হাতরসে। এবং অধিকাংশ জায়গাতেই উচ্চ বর্ণের শ্রেণী যারা লোক, তারা নিম্ন বর্গের লোক, অর্থাৎ তথাকথিত নিম্ন বর্গ, অর্থাৎ দলিত, পিছিয়ে পড়া মানুষ, তাদের ঘরের কন্যা সন্তানদের ধর্ষণ করা হচ্ছে। এবং লাস্ট যে ধর্ষণটা হয়েছে, সেই মেয়েটির বয়স 7 বছর। তো এই হচ্ছে পরিস্থিতি। একটা উত্তরপ্রদেশকে এখন ধর্ষণ প্রদেশ বলা হচ্ছে, অথচ সেখানকার এখান থেকে যাতে মানুষের চোখ, দৃষ্টি, নজর সব ঘুরে যায়, তার জন্য কিন্তু এখন যুদ্ধটা বড় সামনে আসে। এবার যুদ্ধ করা দরকার, একটা সবুজ শেখানো দরকার, সবুজ শেখানোর জন্য নিরাপত্তা বাড়ানো দরকার, সবুজ শেখানোর জন্য কাশ্মীরের অর্থনীতি যাতে বানচাল না হয়, অটুট থাকে, সেদিকে নজর দেওয়া দরকার। কাশ্মীরের যেটুকু অর্থনৈতিক কাজ কারবার চলে, সেটাকে অক্ষুণ্ণ রাখা দরকার। সেই দিকে সরকার নজর দিচ্ছেন না। উনি পাকিস্তানকে সবক শেখাবার জন্য রোজ একটা ভক্তি পাচ্ছেন যে আমরা পরমাণু, আরে বাবা, সিন্ধুর জলও যদি বন্ধ করে দেওয়া হয়, সেটাতে পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর কোনো লোকসান হবে না। লোকসান হবে গরিব, যারা কৃষক, যারা চাষবাস করে জমিতে চাষবাস করে খায়, তারা কমন লোক, সারা পৃথিবীর সাধারণ মানুষ, কমন মানুষ, তাদেরকে এই ব্যাপারটা বুঝতে হবে যে কোনো যুদ্ধ হচ্ছে
যারা দেশ চালায় শাসকদের জন্য, সাধারণ মানুষের একদম। কোনো উপকার তাদের লাগে না।